আহ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি ভার্চুয়াল ক্লাসে। আমরা আসতে পেরেছি। এই ক্লাসে আপনাদের আমন্ত্রণ। আমরা রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোগ্রাম প্রেজেন্টিং নিয়ে পড়াশোনা করছি। তো রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোগ্রাম প্রেজেন্টিং এর যে পড়াশোনা তার আরেকটি ক্লাস আজকে আমরা করব। আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় থাকবে আমরা গতদিন ২ টা ছোট্ট টপিক পড়েছিলাম, অর্থাৎ স্টুডিওর মধ্যে যে স্টুডিও টেকনোলজির মধ্যে আপনারা কিছু প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের প্রেক্ষাপটে হ্যান্ড প্যাডেল এবং ফুট প্যাডেল নিয়ে আপনাদের কিছু প্রশ্ন ছিল। তার উত্তর সেদিন আমি দেওয়ার চেষ্টা করেছি বা দিয়েছি, এবং আজকেও সেটার ছবি আমি সংগ্রহ করে নিয়ে আসছি। সেটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। সেটা একটু আপনাদের আলোচনা করতে চাই। আর একই সাথে স্টুডিওতে যখন কাজ করেন একজন প্রেজেন্টার, তখন তাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে হয়। গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয়। সেটা একটু ৩ টা ছোট্ট টপিকে আলোচনা করা দরকার, যেটা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি আপনাদেরকে পড়াতে চাই। সেটা আমি রেডি করে রেখেছি। তো আশা করছি সেটা ছোট্ট একটা আলোচনা হবে এবং আপনারা সেটার সাথে ভালো কিছু শিখতে পারবেন। এই আলোচনাটি হবে এই বই থেকে। আপনাদেরকে আমি বলেছিলাম যে এই বইটা আমরা একটু পড়বো। এই বইটির নাম হচ্ছে ব্রডকাস্ট জার্নালিজম টেকনিক্স অ্যান্ড রেডিও টেকনিক্স অফ রেডিও অ্যান্ড টেলিভিশন নিউজ। এটা 7th এডিশনের একটা বই। পিটার স্টুয়ার্ট এবং রে আলেকজান্ডারের লেখা বই। তো এটার কপিটা আমার কাছে আছে। এটা যেকোনো সময় আপনি নিতে পারেন। আপনাদের বন্ধু টিপু যদি আমার কাছে আসে তাহলে হয়তো এটা কোনো এক সময় আমি ফটোকপি করে ইজিলি আপনাদেরকে দিয়ে দিতে পারি। আচ্ছা, যাই হোক, সেখানে আমি আলোচনায় আসবো। তবে তার আগে আরেকটা ছোট্ট বিষয় দিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করতে চাই। সেটা হচ্ছে, আমরা সবাই জানি আজকে 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর আ বাংলাদেশের ইতিহাসের একটি শোকাবহ দিন। এদিন আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, জাতির বুদ্ধিবৃত্তিক চর্চা যারা করতেন তাদেরকে আমরা হারিয়েছি। আল-বদর বাহিনী, পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এদিন হত্যা করেছিল। মূলত আসলে ১০ তারিখের পর থেকেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া শুরু হয়। একটা কাদামাখা একটা মাইক্রোবাসে করে সশস্ত্র অবস্থায় মুখ ঢেকে ঘাতকের দল আমাদের বীর সন্তানদেরকে, আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে তুলে নিয়ে যাওয়া শুরু করে, এবং ১৩ এবং ১৪ তারিখ তাদের আসলে আ মিরপুরের, মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় হত্যা করে। আপনারা সবাই এই ঘটনা প্রবাহ জানেন। আমি আজকে ক্লাসটা শুরু করতে চাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং তাদের প্রতি শ্রদ্ধা আমি জানাতে চাই একটা বই থেকে ছোট্ট একটা অংশ আ পড়ার মাধ্যমে, ছোট্ট একটা অংশ জানার মাধ্যমে। আমি আপনাদেরকে বই দেখাতে চাই। এই বইটির নাম হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কোষ। এটি একটি বই, যে বইটিতে ১৯৭১ সালে যে সকল বুদ্ধিজীবী শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা রয়েছে। অনেক, অনেক মোটা বই, একটু বেশ দামিও বইটা। বইটা আমার সংগ্রহে আছে। তো এই বইটা থেকে আমি ছোট্ট কয়েকটা লাইন পড়ে আমি আপনাদেরকে আজকের ক্লাসে আমি শুরু করতে চাই। এটা আসলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন, আমার সম্মান জানানো এবং তাদেরকে গভীরভাবে যে স্মরণ করা, তাদের পবিত্র স্মৃতির প্রতি যে শ্রদ্ধা জানানো, তারই অংশ হিসেবেই এটি আমি পাঠ করছি। আমি আপনাদেরকে একটু পাঠ করে শোনাতে চাই, আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সেলিনা পারভীন, আপনারা জানেন ১৯৭১ সালে ১৪ই ডিসেম্বর যিনি শহীদ হয়েছেন। সেলিনা পারভীন শিলালিপি পত্রিকার সম্পাদক ছিলেন। সেলিনা পারভীন সাংবাদিক ছিলেন। আ তাকে আল-বদর বাহিনী হত্যা করেছিল। তাকে আমরা হারিয়েছি সেই দিন। আপনারা জানেন যে আপনারা যে ছবিগুলো দেখেন, আপনারা দেখেন শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের, অর্থাৎ কাটাসুরের সেই ইটাখোলার যে গর্তের মধ্যে যে ডেড বডি গুলো আপনারা দেখেন, তার মধ্যে একটা মরদেহও দেখা যায়, যে মরদেহটি শাড়ি পরা, ক্ষতবিক্ষত শরীর। সেটা কিন্তু শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের। আমি সেলিনা পারভীনের পুরো জীবনীটা পড়ছি না এখানে। পুরো জীবনীটা এখানে আছে খুব চমৎকার করে। আমি সেই আলোচনায় যাচ্ছি না। সেলিনা পারভীন সেলিনা পারভীন কিভাবে শহীদ হলেন, সেলিনা পারভীন আ কিভাবে আ কিভাবে প্রাণ বিসর্জন দিলেন, কিভাবে ঘাতকদের হাতে হত্যাকাণ্ডের শিকার হলেন, সেটা একটু আমি আপনাদেরকে ছোট্ট করে, খুবই ছোট্ট করে একটু পড়ে শোনাতে চাই। তারপরে আমরা ক্লাসে ফিরতে চাই। আসলে সেলিনা পারভীনের হত্যাকাণ্ডের পুরো বর্ণনাটি দিয়েছেন তার ছেলের নাম সুমন জাহিদ। তিনি এখন আর বেঁচে নেই। তিনি একটা মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তো সুমন জাহিদ তার মার হত্যাকাণ্ড সম্পর্কে কিভাবে কি বলেছেন সেটা একটু ছোট্ট করে আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সুমন জাহিদ বলছেন, ১৩ই ডিসেম্বর দুপুরে মাকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর উনাকে অনেক নির্যাতন করা হয়। আমি মুক্তিযুদ্ধের প্রায় ৩৫ বছর পরে জানতে পেরেছি এই ঘটনা। ওই ঘটনা আমি মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের কাছ থেকে জেনেছিলাম। উনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আমার মার মৃত্যুর কারণে উনি বেঁচে যান। পেছন থেকে হাত ছুটিয়ে চোখ খুলে দৌড়ে পালিয়েছিলেন তিনি।
উনি এখনো বেঁচে আছেন। তিনি আমাকে বলেছিলেন যখন ৩ দিন তাদের রায়ের বাজার মোহাম্মদপুরের ফিজিক্যাল সেন্টারে রাখা হয়েছিল, ওই সময় তাদের খেতে দেয়া হয়নি, বসতে দেয়া হয়নি, এমনকি প্রাকৃতিক কোনো কাজও করতে দেয়া হয়নি। বরং উনাদের নির্যাতন করা হয়েছে। যে লিখত তার আঙুল কেটে ফেলা হয়েছে, যে চোখের ডাক্তার ছিলেন তার চোখ উপড়ে ফেলা হয়েছে, বুকের পাঁজর ভেঙে কলিজা বের করে নেওয়া হয়েছে। এটা উনি দেখেছেন। আলবদর বাহিনীর কমান্ডার ইনচার্জ ফেনীর কুখ্যাত রাজাকার নরপিশাচ চৌধুরী মঈনুদ্দিনের সহায়তায় মাকে ধরে নিয়ে যাওয়া হয়। আমার মা দৈনিক পূর্বদেশ পত্রিকায় লিখতেন, সেখানে ফেনীর চৌধুরী মঈনুদ্দিন কাজ করতেন। পরবর্তীতে জানতে পেরেছি ওই আগন্তুক বলতে যারা তার বাসায় গিয়ে তার মাকে ধরে নিয়ে গিয়েছিল, ওই আগন্তুকদের কাছে বাসার ঠিকানা দিয়েছিলেন এই মঈনুদ্দিনই। রায়ের বাজারের বধ্যভূমি থেকে জীবিত ফিরে আসা দেলোয়ার হোসেনের কাছ থেকে ১৯৯৬ সালে জানতে পারি মাকে অপহরণ করে মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং সেন্টারের একটি রুমে রাখা হয়েছিল। দেলোয়ার হোসেনের কাছ থেকে জেনেছি মঈনুদ্দিন ছিলেন আল বদরের অপারেশন ইনচার্জ এবং আশরাফুজ্জামান খান ছিলেন সদস্য। এটা তার ছেলে সুমন জাহিদের বর্ণনা। আমি আরেকটা ছোট্ট বর্ণনা আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমার মনে হয় এটা আপনাদের একটু ভালো লাগতে পারে। যে আসলে আমরা কিভাবে আবিষ্কার করেছিলাম, আমরা কিভাবে মরদেহটি পেয়েছিলাম সেলিনা পারভীনের সেই বর্ণনাটি এই বইটিতে দেয়া আছে। বলা হচ্ছে, স্বাধীনতার পর ১৮ই ডিসেম্বর সেলিনা পারভীনের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় রায়ের বাজারের বধ্যভূমিতে। ধরে নিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা শাড়ি, ব্লাউজ, সাদা স্কার্ফ, পায়ে সাদা জুতা ও মোজা। ঠান্ডায় কষ্ট পেতেন বলে সব সময় তিনি মোজা পরতেন। সেলিনার সেলিনার পায়ের সেই সাদা মোজা দেখেই তাকে শনাক্ত করা হয়েছিল। এরপর তাকে আজিমপুরের কবরস্থানে শহীদদের জন্য সংরক্ষিত স্থানে সমাহিত করা হয়। আমরা শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের এই জীবন সম্পর্কে, তার আত্মদান সম্পর্কে এটুকুই পড়ছি আজকের মতো আপনার তাকে শ্রদ্ধা জানানোর জন্য। এবং আশা করছি আপনাদের হয়তো এই ইতিহাসটি হয়তো একটু ভালো লেগেছে বা আপনারা হয়তো এই ইতিহাসের প্রতি সংবেদনশীল হয়ে তাদের প্রতি আরো শ্রদ্ধাশীল হবেন। আমি আমি ১৪ই ডিসেম্বর সহ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সবার স্মৃতির প্রতি, সবার আত্মার পবিত্র স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাহলে আমরা এখন ক্লাসে ফিরে আসি। আমরা এখন ক্লাসের আলোচনায় আসি। ক্লাসের আলোচনায় আসার আগে আমি আপনাদের ছোট্ট করে যে জিনিসটি দেখাতে চাই, যেটা গতদিন আমরা আমরা আলাপ করছিলাম, সেই জিনিসটা একটু দেখিয়ে তারপরে আমরা আমরা আসলে মূল আলোচনায় ফিরতে চাই। আমি মূল আলোচনায় ফিরতে চাই কিন্তু আমি হ্যাঁ, মূল আলোচনায় ফিরতে চাই। হ্যাঁ, ওকে। দেখুন গতদিন আমরা যখন আলাপ করেছি, তখন আ তখন কোথায় গেল? হ্যাঁ, তখন এই বিষয়টার কথা হচ্ছিল। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা কি স্ক্রিন শেয়ারে কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, স্ক্রিন শেয়ারে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আসলে ফুট প্যাডেল, হ্যাঁ? এটা হচ্ছে ফুট প্যাডেল। আপনারা দেখেন এই যে এখানে পা দেওয়ার মতো একটা চিহ্ন আছে। এখানে আমরা পা দিই। সাধারণত জুতো পরে পা দিই না। মোজা থাকে। খালি পায়ে আমরা এই প্যাডেলটা পরিচালনা করি। আর ডান পাশে খেয়াল করে দেখেন, সেদিন আপনাদের বলেছিলাম যে আসলে এখানে আরেকটা বাটন থাকে যে বাটনে ক্লিক করলে এটা কি উপর দিকে উঠবে না নিচের দিকে নামবে তার ডিরেকশনটা নির্ধারিত হয়। এই যে কালো যে ছোট্ট বাটনটা দেখছেন এটা হচ্ছে সেই বাটন এবং খেয়াল করে দেখেন ওখানে লিখা আছে রিভার্স। ওখানে যে শব্দটা লিখা আছে সেটা হচ্ছে রিভার্স। তার মানে হচ্ছে যদি কোন কারণে আপনার বাটনটি নিয়ে কাজ করতে হয় তাহলে সেই রিভার্সে যেয়ে সেটা রিভার্সে ক্লিক করে পা দিয়ে ক্লিক করে আপনি আপনার স্ক্রিপ্ট কাজ করতে পারেন। এটা হচ্ছে আপনার ফুট প্যাডেলের কাজ। আবার আমরা কাজ করি হ্যান্ড প্যাডেল দিয়েও আরকি, হ্যাঁ? এটা হচ্ছে সেই হ্যান্ড প্যাডেলের ছবি। আপনারা কি হ্যান্ড প্যাডেলটা এখন দেখতে পাচ্ছেন? মনে হয় না। হ্যান্ড প্যাডেলটা আপনারা কি হ্যান্ড প্যাডেলটা দেখতে পাচ্ছেন? না স্যার। আচ্ছা, আপনারা এখনো ফুট প্যাডেলটাই দেখতে পাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। তাহলে আমাকে এটা স্টপ করে আবার স্ক্রিন শেয়ারে যেতে হবে। স্ক্রিন শেয়ারে যেতে হবে নতুন করে, হ্যাঁ। এখন কি কিছু দেখতে পাচ্ছেন বাবা? দেখেন তো। জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার হ্যান্ড প্যাডেল। আপনারা হ্যান্ড প্যাডেলে দেখেন একদম উপরের বাটনটার কি লিখা আছে? উপরের বাটনে লিখা আছে রান অর্ডার টপ। মানে আপনি যেখানেই থাকেন রান অর্ডারের, যেখানেই আপনি অবস্থান করেন রান অর্ডারের, সেখানে যদি আপনি উপরের বাটনটাতে ক্লিক করেন সে আপনাকে একবারে টেনে উপরে নিয়ে যাবে। একেবারে উপরে নিয়ে যাবে। তারপরে নিচের যে দুটো বাটন দেখেন প্রিভিউ মানে প্রিভিয়াস PREV লেখা আছে আর নেক্সট লেখা আছে।
অর্থাৎ ধরেন আপনি রানিং অর্ডারের আপনি রান অর্ডারে একটা জায়গায় অবস্থান করছেন। আপনি প্রিভিয়াসটাতে আসতে চান। আপনি যদি এই বাটনটাতে ক্লিক করেন, আপনি যে স্ক্রিপ্টটার মধ্যে রয়েছেন, একটা স্ক্রিপ্ট ৫ থেকে ৬ লাইন, ৭ লাইন, ৮ লাইন হয়। লিঙ্কের স্ক্রিপ্ট হয়তো বেশিরভাগ ৫ থেকে ৬ লাইন, ৭ লাইন হয়। আর যদি সেটা উভ হয়, মানে উভের ইন্ট্রো এবং উভের আইভি এবং যদি উভের বডিটা মিলা যদি হয়, তাহলে সেটা ১২-১৪ লাইন বা ১৫ লাইন হতে পারে। ওই ১৪-১৫ লাইনের মধ্যে আপনি যদি ৮ নম্বর লাইন, ৯ নম্বর লাইনে যদি আপনি থেকে থাকেন, তাহলে এই যে প্রিভিয়াস এটাতে ক্লিক করলে, এটা আপনাকে নিয়ে যাবে হচ্ছে সেই স্ক্রিপ্টের শুরুতে। একদম ওপরে নয়। ওকে? একদম ওপরে নয়। এটা আপনাকে নেবে হচ্ছে সেই স্ক্রিপ্টের শুরুতে। তারপর নিচে একটা বাটন লেখা আছে দেখেন নেক্সট, নেক্সট লিখা আছে। এটার মানে হচ্ছে আপনি যে স্ক্রিপ্টেই থাকেন না কেন, আপনি যদি নেক্সট এ ক্লিক করেন, আপনি যদি নেক্সট এ ক্লিক করেন, তাহলে পরবর্তী স্ক্রিপ্টের, পরবর্তী স্টোরির, পরবর্তী নিউজের শুরুতে সে আপনাকে নিয়ে যাবে। ওকে? অর্থাৎ উপরেরটা আপনাকে একবারে উপরে নিবে আর নিচের যে দুটো বাটন, এই দুটো বাটন হচ্ছে চলমান যে স্টোরি, চলমান যে নিউজ তার উপরে কাজ করবে। প্রিভিয়াস এ হলে আপনাকে আ ওই যে স্টোরিতে আছেন তার আগের স্টোরিতে বা ওই স্টোরিতে আগের আগের স্টোরিতে মানে ওই স্টোরিতেই শুরুতে নিয়ে যাবে। প্রিভিয়াস মানে ওই স্টোরির শুরু। তারপর আবার ক্লিক করলে পরের তার আগের স্টোরি শুরুতে যাবে। আর নেক্সট এ ক্লিক করলে পরের স্টোরির শুরুতে আপনাকে নিয়ে যাবে। এখানে ডান পাশে দেখেন ৩ টা বাটন আছে। ৩ টা বাটনের মধ্যে উপরে যে বাটনটা সেটা হচ্ছে রিভার্স লিখা। অর্থাৎ আপনি একবারে যাবেন না, কিন্তু আপনি আস্তে, আস্তে যাবেন। আপনি যদি রিভার্স বাটনটাতে ক্লিক করে যখন রিভার্স বাটনে ক্লিক করা হয় এখানে এখানে এখন সবুজ বাতি জ্বলছে। সবুজ বাতিতে চলছে মানে হচ্ছে এটা নরমাল অর্ডারে আছে। নরমাল অর্ডারে আছে মানে হচ্ছে এই স্ক্রিপ্টটা আস্তে, আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। এটা নরমাল মানেই হচ্ছে আপনি প্রেস করবেন স্ক্রিপ্টটা উপরের দিকে যাবে, আপস্ট্রিম এ যাবে। এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে নরমাল রেশিও বা নরমাল গতি প্রকৃতি। তো যদি আপনি রিভার্স এ ক্লিক করেন এই বাটনটা হয়ে যাবে রেড। এই বাটনটা রেড হলে তখন তার স্ক্রিপ্টটা আপনি প্যাডেলে চাপ দিবেন। স্ক্রিপ্টটা উল্টো দিকে চলা শুরু করবে। আপনার প্রয়োজন অনুযায়ী। আর এখানে F1, F2 নামে যে ২ টো বাটন আছে, এই ২ টা বাটনের কাজ আসলে যমুনা টিভিতে করা হয় না। এটা আরো অ্যাডভান্স লেভেলের প্রোডাকশন এর কাজ। আমি নিজেও এই ২ টো সম্পর্কে ভালো জানি না। যে F1, F2 র কাজ কি? ঠিক আছে? আমি প্রোডাকশন এর যিনি হেড আছেন তার সাথে কথা বলে পরবর্তীতে জানার চেষ্টা করব। তারপর এই ২ টা বাটনের কাজ আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এই ২ টো বাটনের কাজ আসলে ফ্র্যাঙ্কলি একেবারেই পরিষ্কার করে বলছি আমি নিজেও জানি না। ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে আপনাদের গতদিনের যে প্রশ্ন, সেই প্রশ্নের প্রেক্ষাপটে আপনাদের হ্যান্ড প্যাডেল, ফুট প্যাডেলের ব্যবহারের যে আপনাদের আ প্রয়োজন সেই আলোচনাটা আমি একটু শেষ করলাম। ওকে। আমরা একটু এখন আরেকটা আলোচনায় ঢুকতে চাই। আরেকটা আলোচনায় ঢুকতে চাই। সেই আলোচনাটা হচ্ছে এরকম। আহ ওকে। আরেকটা আলোচনায় ঢুকতে গেলে আমাদের আচ্ছা তাড়াতাড়ি এটাকে তুলতে হবে। ওকে ফাইন। 1 সেকেন্ড। আরেকটা আলোচনায় ঢুকতে হবে ওকে। হ্যাঁ, আরেকটা আলোচনায় ঢুকতে হলে আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে আপনাদের জন্য। এই তো পাওয়া গেছে। আপনারা কি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন? পাওয়ার পয়েন্টটা? জি স্যার। দেখতে পাচ্ছেন না? আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। যে আলোচনাটি এই বইটির মধ্যেই রয়েছে যেটা আমার কাছে ফাইল আবদ্ধ করা আপনাদের জন্য রেডি করে রাখা হয়েছে। এটা আসলে প্রেজেন্টার্স ইন স্টুডিও আমরা যে স্টুডিও টেকনোলজির কথা বলছি, সেটা আমি গতকাল ইনফরমালি আলোচনা করেছি। অর্থাৎ মানে গত ক্লাসে অর্থাৎ যেভাবে আমি আসলে ফেস করি সেটা নিয়ে আলোচনা হয়েছে আপনাদের। আর এটা হচ্ছে একাডেমিক আলোচনা। একাডেমিক আলোচনায় এই আলোচনাটি একাডেমিক আলোচনায় এই এই আলোচনাটি করা হচ্ছে এই আলোচনাটি করা হচ্ছে হ্যাঁ, একাডেমিক আলোচনায় এই আলোচনাটি করা হচ্ছে যে বইটির নাম হচ্ছে ব্রডকাস্ট জার্নালিজম টেকনিকস অফ রেডিও অ্যান্ড টেলিভিশন নিউজ। এটা 7th এডিশনের বই, সেখান থেকে আলোচনাটি হচ্ছে এবং এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৩৯৩ থেকে ৩৯৫। এতে পৃষ্ঠা নাম্বারটা এখানে সোর্সটা দেয়া আছে এবং এটা আপনাদের জন্য এই যে ফাইলে আবদ্ধ করা আছে, হ্যাঁ? আপনারা আপনাদের বন্ধু টিপুকে পাঠিয়ে এটা নিতে পারেন। টিপুর সাথে আমার বহুদিন দেখা হচ্ছে না। আমি নিজেও বেশ কিছু কাজের মধ্যে যুক্ত রয়েছি। কিছু রিসার্চ নিয়ে খুব ঝামেলার মধ্যে। যার কারণে আপনাদের কাছে এগুলোর
পৌঁছানো যাচ্ছে না। যাই হোক, আপনি নিশ্চয়ই আপনারা আসবেন। একদিন আপনার সাথে দেখা হবে। ঠিক আছে? তখন আমরা আলাপ করব। ওকে। তো এটার যে আলোচনাটা যেটাকে আমরা বলছি প্রম্পটিং স্ক্রিপ্ট টেকনোলজি, হ্যাঁ? এটা একটু দেখুন। এই আলোচনাটা এখানে খুব ছোট্ট করে দেয়া আছে, হ্যাঁ? খুব ছোট্ট করে দেয়া আছে এখানে প্রম্পটিং স্ক্রিপ্টিং টেকনোলজি। এইটা আমি ছোট্ট করে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আসলে অটো স্ক্রিপ্ট হচ্ছে একটা পুরো সিস্টেম। অটো স্ক্রিপ্ট হচ্ছে একটা পুরো সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে প্রেজেন্টার আধুনিক টেকনোলজিকে ব্যবহার করে সুন্দর করে নিউজ প্রেজেন্ট করে থাকেন। আর প্রম্পটার হচ্ছে ছোট্ট অংশে ছোট্ট পরিসরে হচ্ছে যেটা দেখে হচ্ছে আসলে প্রেজেন্টার পড়েন। ওটাকে আপনি অটো স্ক্রিপ্টও বলতে পারেন এবং ওটাকে আপনি প্রম্পটিংও বলতে পারেন বা প্রম্পটারও বলতে পারেন। অর্থাৎ গ্লাসের উপরে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলছি প্রম্পটার। এখানে তার ব্যাখ্যাটাও দেয়া আছে। আমি ছোট্ট করে একটু আপনাদের পড়ে শোনাই ইংরেজিতে কি বলছে। Prompter is a general term usually given to the technology used by presenter in studio, sometimes in on location. প্রম্পটার কিন্তু স্টুডিওতে ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে যাদের টেকনোলজিক্যাল বেশ অ্যাডভান্সমেন্ট রয়েছে, টেকনোলজিতে খুব এগিয়ে, কিছু ক্ষেত্রে বাইরে যখন প্রেজেন্টাররা পড়েন, বাইরে যখন প্রেজেন্টাররা কাজ করেন, তখনও প্রম্পটার কাজ করে। আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম এই পেজে। তার মধ্যে একটা ছিল বেকি অ্যান্ডারসনের। কেউ কি দেখেছিলেন সেটা? বেকি অ্যান্ডারসনের একটা প্রোমো দিয়েছিলাম, নিউজের প্রোমো এই পেজটার মধ্যে। কেউ কি দেখেছেন? আপনারা কেউই কেউই দেখেননি। আপনারা বেকি অ্যান্ডারসনের যদি প্রোমোটা আবার দেখেন, বেকি অ্যান্ডারসন মূলত হচ্ছে সিএনএন এর জন্য মধ্যপ্রাচ্য বিষয়ক কাজ করেন। দুবাই থেকে মূলত আরকি মধ্যপ্রাচ্য বিষয়ক অনেক ভালো কাজ আছে। তো তিনি যখন দুবাই থেকে স্টুডিও মেক করে তিনি যখন কাজ করেন, তখন সেখানে প্রম্পটারও ইউজ করা হয়। অর্থাৎ লাইটিং, নানা ধরনের যন্ত্রপাতি, ক্যামেরা, হ্যাঁ? এবং ওখানে প্রম্পটারটা দেখা যায় আরকি, হ্যাঁ? উনি কাজ করছেন। তো sometimes it used in outside of the studio. আচ্ছা, প্রম্পটার এখানে আর কি স্পষ্ট করে বলা আছে? এখানে বলা হচ্ছে you can generally see only 4 or 5 lines in your script and it scroll upwards. ওই যে বললাম, এটা কিন্তু উপরের দিকে যায়, upwards, উপরের দিকে যাবে। স্ক্রিপ্ট এসে উপরের দিকে যাবে, আপনি পড়বেন, প্রেস করবেন and it will go upstream, upward. তাহলে কি বলা হচ্ছে? স্ক্রল আপওয়ার্ডস অ্যাজ ইউ টক। আপনি যখন কথা বলছেন, আপনি যখন পড়ছেন, এটা উপরের দিকে যাবে এবং আপনি পড়তে থাকবেন। ওকে। যদি আপনি প্রস্তুতি না নেন, যদি আপনি স্ক্রিপ্টটা না পড়ে থাকেন, যদি আপনি প্রস্তুতি না নেন, যদি আপনি স্ক্রিপ্টটা না পড়ে থাকেন, তাহলে কি হবে? তাহলে আপনার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে কোথায় থামতে হবে, লাইনটা কোথায় শেষ হবে সেটা আপনি ধরতে পারবেন না। ফলে স্ক্রিপ্টটা পড়তে আপনার সমস্যা হবে। বুঝতে পেরেছেন? সেজন্য প্রত্যেকটা প্রেজেন্টারের জন্য বাধ্যতামূলক থাকে যে তিনি অফিসে আসবেন। অফিসে এসে ০.৫ ঘন্টা, পৌনে ১ ঘন্টা বা ১ ঘন্টা স্ক্রিপ্টিং এর সাথে কাজ করবেন। তার মেকআপ নেওয়া, ওয়েল শেপড হওয়া, ফিমেল প্রেজেন্টারদের জন্য চুল ঠিক করা, পোশাক পরা, সেগুলো প্রয়োজন হলে আয়রন করা। ফিমেল প্রেজেন্টারদের জন্য আপনার রেডি হতে সময় লাগে, ১-১.৫ ঘন্টা লাগে। আমাদের এতক্ষণ লাগে না। আমরা ১০-১৫ মিনিটে রেডি হয়ে যেতে পারি। ১০-১৫ মিনিটও লাগে না। তো যার ফলে দেখা যায় যে এরকম খুব কম সময়ের মধ্যে রেডি হতে পারি। কিন্তু স্ক্রিপ্টটা নিয়ে ০.৫ ঘন্টা, পৌনে ১ ঘন্টা কাজ করতে হয়। স্ক্রিপ্টটা পড়তে হয়। কারণ অনেক সময় একটা শব্দ, একটা শব্দ আমরা ঠিকভাবে পড়তে পারি না শুধুমাত্র শুধুমাত্র না পড়ার কারণে। যেমন দেখেন, এই যে কলকাতায় বন্ধ হলো, ব-ন-ধ, বন্ধ। এটা কিন্তু অনেক প্রেজেন্টার বনধ পড়ে, জানেন? বনধ, এটা জানে না। এটা বন্ধ। তারপরে ধরেন বানান কিন্তু এক, কিন্তু উচ্চারণ আলাদা। যেমন ধরেন করে আর করে, ঠিক আছে? করে আর করে। অর্থাৎ আ তিনি এই কাজটি করে এই কাজটি করে পরবর্তী কাজে যান। এখন করে আর কোরের বানান তো একই। করে আর কোরের বানান তো একই। এখন এখানে স্ক্রিপ্টে সেটা করে হবে না করে হবে, সেটা আপনাকে কিন্তু স্ক্রিপ্টিংটা পড়ে আপনাকে শিখতে হয়। বুঝতে পেরেছেন? নিউজিল্যান্ডে একজন প্লেয়ার আছেন, তার নাম হচ্ছে কেন উইলিয়ামসন। এখন কেন উইলিয়ামসনের বানান কি? কয় একার আর দন্তন্য। কয় একার আর দন্তন্য হলে আমরা কি বলি? কেন?
আপনি কি কেন উইলিয়ামসন পড়বেন না কেন উইলিয়ামসন পড়বেন? আপনাকে কিন্তু কেন উইলিয়ামসন পড়তে হবে এবং এটা আপনি কখন শিখবেন? যখন আপনি স্ক্রিপ্টটা আপনি ভালো করে পড়বেন। এজন্য এখানে বলা হচ্ছে যে যখন আপনি স্ক্রিপ্টটা পড়ে ভালো করে স্টুডিওতে যাবেন, আপনার যখন সামনে প্রম্পটার থাকবে আপনি পড়বেন, তখন কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হবে। অনেক হেল্পফুল হবে। আপনাকে আপনাকে স্ক্রিপ্টটা পড়া আপনার জন্য স্ক্রিপ্টটা পড়া সেইজন্য বাধ্যতামূলক বাধ্যতামূলক বলা হয়। এখানে বলা হয় হ্যান্ড প্যাডেলটা অত্যন্ত চমৎকার করে স্ট্রেস করে পড়তে হয়। এখানে একটা শব্দ আছে যে বলছে অ্যাভয়েড টুইচলিং। টুইচলিং শব্দের অর্থ হচ্ছে জার্কিং। আপনি এটা একদম খুব সিম্পল। এই প্যাডেলটা এরকম একটু কার্ভ থাকে, হ্যাঁ? উপরের দিকে কার্ভ থাকে। প্যাডেলটা উপরের দিকে কার্ভ থাকে। আপনার পাটা যখন পড়ছে ওখানে, তারপর প্যাডেলটাকে আসলে আসলে প্রেস করে স্মুথলি আপনার পরিচালনা করতে হয়। এখানে যে বলছে টুইস্টলিং মানে ধাক্কা দেওয়া, টুইস্টলিং মানে জার্ক করা, টুইস্টলিং মানে হচ্ছে জোরে আঘাত করা। আপনি যদি টুইস্টলিং করেন তাহলে কিন্তু স্পিডটা ঠাস করে উপর দিকে চলে যাবে বা দ্রুত চলে যাবে। তখন কিন্তু আপনার পড়তে সমস্যা হবে। তো বলা হচ্ছে এখানে যে আপনি টুইস্টলিংটা আপনি আপনি এভয়েড করবেন। তারপরে কি বলছে যে আপনি যখন প্রম্পটিং পড়ছেন, আপনি যখন পড়াশোনা করছেন তখন এটা আমরা পূর্বেও আলোচনা করেছি। বলছে ডোন্ট এক্সাজারেট ফেসিয়াল ল্যাঙ্গুয়েজ। এক্সাজারেট শব্দের অর্থ হচ্ছে ওভার এমফাসিস। কোনো কিছুতেই ওভার এমফাসিস করা যাবে না। কোনো কিছুতেই ওভার এমফাসিস করা যাবে না। আপনি যদি ওভার এমফাসিস করেন তাহলে আপনি কেঁদে ফেলবেন। আপনি যদি ওভার এমফাসিস করেন আপনি এক্সাইটেড হয়ে যাবেন। আপনি যদি ওভার এমফাসিস করেন তাহলে আপনি হয়তো অন্য ধরনের এক্সপ্রেশন করে ফেলবেন, চোখ মুখ বাঁকায় ফেলবেন, কুঁচকায় ফেলবেন, হ্যাঁ? এগুলো করা যাবে না। অর্থাৎ বলা হচ্ছে যে আপনি ফেসিয়াল এক্সপ্রেশন এর ক্ষেত্রে পরিপূর্ণভাবে নরমাল থাকবেন, কুল থাকবেন। এক কথায় আমরা আমরা অনেক কথা শুনি, কুল হওয়ার কথা শুনি, হ্যাঁ? এখানে সেটা কুল থাকার কাজ আর কি। আচ্ছা, এখানে আরেকটা পরবর্তী পয়েন্টে কি দেখেন, এই যে আপনারা যদি স্ক্রিপ্টটা দেখেন, ফিল দ্য 90 সেকেন্ডস। আপনারা যদি আমার স্ক্রিনশটটা দেখতে পারেন, হ্যাঁ? ফিল দ্য 90 সেকেন্ডস। এই 90 সেকেন্ডস এর মানে কি? এই ফিল দ্য 90 সেকেন্ডস এর মানে হচ্ছে আপনি যখন স্টুডিওতে থাকেন তখন কোনো না কোনোভাবে টেকনোলজি আপনার সাথে প্রতারণা করতে পারে, বিট্রে করতে পারে। আপনি লাইভে কানেকশন পাবেন না, আপনার প্রম্পটার, আপনার অটো স্ক্রিপ্ট পুরোটা ফল করবে, ঠিক আছে? কারেন্ট যায় না, কারেন্ট যায় না। কারণ আপনারা জানেন একটা টেলিভিশন চ্যানেলে যে মেইন লাইনটা থাকে তারপরেও আরো ২-৩ টা ব্যাকআপ থাকে। অর্থাৎ ধরেন একটা মেইন লাইন সেই বিদ্যুৎটা থাকে। তারপরে হচ্ছে আরেকটা আ আইপিএস থাকে। সেটাকে ব্যাকআপ দেওয়ার জন্য আরেকটা সিস্টেম থাকে। তার মানে হচ্ছে আপনার বিদ্যুৎ ছাড়া ৩, ৪, ৫, ৬ ঘন্টা টেলিভিশন চ্যানেল চালানোর জন্য আপনার আ সাপোর্ট থাকে। এটা আরো বেশি ৩, ৪, ৫, ৬, ২৪ ঘন্টাও চলতে পারে আরকি, হ্যাঁ? এবং এটা খুব এক্সপেনসিভ সাপোর্ট। কারণ হুট করে যদি টেলিভিশন চ্যানেলের আপনার আ বিদ্যুৎ শাটডাউন হয়ে যায় পুরোপুরি, হ্যাঁ? তাহলে তো স্টেশন বন্ধ হয়ে যাবে। সেজন্যই সারা দেশে সবকিছু শাটডাউন হলেও যেহেতু একটা বড় ধরনের সাপোর্ট থাকে, বড় ধরনের ব্যাকআপ থাকে, এটা কারেন্ট কখনো যায় না। আচ্ছা, ফিল দ্য 90 সেকেন্ডস কি? ফিল দ্য 90 সেকেন্ডস মানে হচ্ছে যে আপনি বিপদে পড়েন, সবকিছু আপনার সাথে বিট্রে করে, টেকনোলজি আপনার সাথে বিট্রে করে, তখন আপনি কি করবেন? তখন কি আপনি স্টুডিওতে প্যানিকড হয়ে যাবেন? আপনাকে টেকনোলজিক্যাল কাজ, টেকনোলজি আপনার সাথে বিট্রে করেছে। আপনি কি প্যানিকড হয়ে যাবেন? আপনি কি বড় পরিসরে সবকিছুকে হারিয়ে ফেলবেন? আপনি কি চুপ হয়ে যাবেন? আপনি কি বোবা হয়ে যাবেন? আপনি কি স্ক্রিপ্ট হাতড়াবেন? নাকি আপনি পরিস্থিতিটাকে স্মার্টলি হ্যান্ডেল করবেন? এখানে পরিস্থিতিটাকে স্মার্টলি হ্যান্ডেল করাটাই হচ্ছে মূল কাজ। 1 সেকেন্ড প্লিজ। সরি, আম্মা কাজ করছে, শব্দ আসছে মনে হয়। পরিস্থিতিটাকে স্মার্টলি হ্যান্ডেল করাটাই কাজ। তো এখানে বলছে এই একাডেমিক ভাষায় বলা হচ্ছে যে 90 সেকেন্ডস পর্যন্ত সময় আপনাকে আসলে আপনি ব্যাকআপ দিতে পারেন, আপনি চালিয়ে নিতে পারেন, আপনি কোন ধরনের প্যানিকস না হতে পারেন, সেটা আপনাকে চালিয়ে নিতে হবে। আপনার ইনস্ট্রাকশন থাকবে, চালিয়ে নিতে হবে। যেমন এখানে বলছে
So sometimes has gone wrong and the editor or the director is giving the dread instruction. It means to add leap of course. It also means that the presenter should not panic and therefore offer some unwarranted opinion or comments about what in the news. অর্থাৎ প্রথমত হচ্ছে আপনার সাথে টেকনোলজি আপনার সাথে বিক্রি করলো। আর আরেকটা হতে পারে অনেক সময় আপনাকে বলা হলো, আপনাকে বলল হচ্ছে এডিটর যে এখন এটা বলেন, এখন এটা করেন, এখন এটা এই। অর্থাৎ লাইভ ইনস্ট্রাকশন আপনি পাচ্ছেন। সেটা কিন্তু সাথে সাথে এক্সিকিউট করা নট সো ইজি ওয়ার্ক। তো সেটা এক্সিকিউট করার জন্য একটু ফাম্বল করা, একটু থামা বা একটু জেনে শুনে কথা বলা, তথ্য দেয়া, সেটার যোগ্যতা আপনাকে অর্জন করতে হয়। এটা বলছে এরা যে যখন যখন এটা সহজ হয় কখন? Two presenters make it all easier because they can talk each other. Although it should be without comment or opinion on serious news item. In the end, it is always useful to have something mentally prepared for the moment which you hope you will never come. আপনি আশা করছেন এমন সময় কখনোই আসবে না। টেকনোলজি আপনার সাথে বিট্রে করবে না। আপনি লাস্ট মোমেন্টের কোনো ইনস্ট্রাকশন পাবেন না। আপনি স্মুথলি নিউজটা পড়ে আসবেন। এটা আপনি প্রত্যাশা করেন। কিন্তু এই প্রত্যাশাটা ভেঙে কিন্তু অন্য ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। সেই সিচুয়েশনটা ফেস করার জন্য, সেই সিচুয়েশনটাকে ফেস করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঐরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশন কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে আপনার পক্ষে কাজ করা সম্ভব, সেটা আপনি বলার জন্য, করার জন্য বা ফেস করার জন্য আপনি মেন্টালি তৈরি থাকবেন। এবং অনেক সময় যদি টেকনোলজি আপনাকে বিট্রে করে, এটা বলে দেওয়া ভালো যে আমরা তার সংযোগটা হারিয়ে ফেলেছি। এটা বলে দেওয়া ভালো যে আমাদের আমাদের কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছে যার কারণে আমরা এটা পারছি না। এটা দেখবেন মিথিলা ফারজানা আপা ৭১ টিভি তিনি অনেক সময় বলেন, হ্যাঁ? তিনি তার প্রোডাকশনের লোকজন সহযোগিতা চান, টেকনোলজিক্যাল সমস্যা হলে বলেন। তিনি কিন্তু সেটা স্বীকার করেন। তার মানে হচ্ছে স্বীকার না করে এদিক সেদিক চলে যাওয়া, গ্যাগও করা, হ্যাঁ? আ এটার চাইতে এটা সরাসরি স্বীকার করা ভালো যে আমরা এটা পারছি না, এটা সমস্যা হচ্ছে, এটা আমরা করতে পারলাম না। পরেরটাকে কি বলছে? নার্ভ। নার্ভ কার কত শক্ত? নার্ভ কার কত শক্ত সেটা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। কি বলা হচ্ছে? নার্ভ বলা হচ্ছে ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজ করা। ভিজুয়ালাইজ করা কি? ভিজুয়ালাইজ করে ধরেন যারা দৌড়ান অর্থাৎ দৌড়বিদ যারা, আপনাদের মধ্যে কেউ দৌড়বিদ আছেন কিনা জানি না। আগে আমি খুব দৌড়াতাম। আমার কলেজ, ইউনিভার্সিটি লেভেলে অনেক লম্বা দৌড়ের অনেকগুলো পুরস্কার আছে, হ্যাঁ? আমি ইউনিভার্সিটি লেভেলেও আপনার রানিং করে পুরস্কার পেয়েছি। ইন্টার ইন্টার হল আমাদের কম্পিটিশন হতো আরকি। তখন আমি অনেক পাতলা ছিলাম, এত মোটু ছিলাম না। তো আপনি দৌড়ের জন্য যখন ট্র্যাকে নামেন, তখন আপনি কি দেখেন? তখন আপনি কি ভাবেন? তখন আপনি ভাবেন হচ্ছে যে আপনি দৌড়টা শেষ করেছেন এবং আপনি ১ম সেই ফিতাটা ছুঁয়ে আপনি ফার্স্ট হয়েছেন। এটা আপনার মনের মধ্যে কাজ করে। এটা আপনি ভিজুয়ালাইজ করেন। এটা আপনি ভিজুয়ালাইজ করেন। এখন বলা হচ্ছে এবং দেখেন আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু ভিজুয়ালাইজ করি। আমাদের কিন্তু লাইফের one of the part is visualization. আপনি কিন্তু অনেক কিছু ভিজুয়ালাইজ করেন। যেমন ধরেন আমি এখন কি ভিজুয়ালাইজ করছি আপনি বিশ্বাস করেন। আমি ভিজুয়ালাইজ করছি আমার ২ টো বই বেরোবে আগামী বইমেলার আগে পাশে বা কোনো এক সময়। একটা বই প্রায় ৫০০ পৃষ্ঠা, আরেকটা বই প্রায় ১৫০ পৃষ্ঠা এমন। আমি ভিজুয়ালাইজ করছি আমার ভাবতেই ভাল লাগে যে আমার হাতে আমার লিখা বাংলাদেশের ইতিহাস ভিত্তিক ২ টা বই। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, আরেকটি হচ্ছে 1975 এর সংবাদপত্র। তো একেবারেই মৌলিক বই। এক্কেবারে পুরোপুরি মৌলিক বই। মানে আমার ভিজুয়ালাইজেশন হচ্ছে এরকম যে ২ টা বই আমার হাতে, হ্যাঁ? অথবা ২ টা বই আমার সন্তানের হাতে, আমার ছেলের হাতে। এটা আমার জন্য আনন্দদায়ক ভিজুয়ালাইজেশন। এটা আমি ভিজুয়ালাইজ করি মাঝে মাঝে। আমি ভিজুয়ালাইজ করি কি ধরেন দীর্ঘদিনের দীর্ঘদিনের পরে অর্থাৎ ১০-১৫ বছর ২০ বছর শিক্ষকতা করার পরে আমি হয়তো একদিন খুব ভালো শিক্ষক হব। আপনারা হয়তো খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন। আমি হয়তো এখন যে সকল দুর্বলতা আছে আমার শিক্ষকতার, অর্থাৎ কিছু ক্ষেত্রে আমি ফাঁকি দিই, কিছু ক্ষেত্রে আপনাদের হয়তো ক্লাস ভালোভাবে নিতে পারি না। অনেক সময় খুব ভালো প্রস্তুতিও থাকে না। এই সকল বিষয় তো থাকে মাঝে মাঝে আমার ক্লাসের ক্ষেত্রে। তো আমি হয়তো ভিজুয়ালাইজ করি যে ৮ থেকে ৮-১০ বছর পরে I will be a very good teacher.
যে আমি খুব চমৎকার করে কথা বলবো, আপনাদেরকে ভালো করে পড়াবো, আপনারা ভালো করে পড়বেন, শিখবেন, আপনারা আমার ক্লাসে মনোযোগী হবেন। তো এটা আমার পার্সোনাল লাইফ এর ভিজুয়ালাইজেশন। আপনি খেয়াল করে দেখেন আপনাদেরও সবার ভিজুয়ালাইজেশন আছে। ওকে? কেউ হয়তো অনেক বড় অফিসার হবেন, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ভালো চাকরি পাবেন, টাই পড়বেন। আমার একসময় খুব শখ ছিল যে আসলে ব্লাক স্যুট পড়ার। টিভিতে দেখতাম মানুষজন ব্লাক স্যুট পরে। এই ব্লাক স্যুট পরার খুব ইচ্ছা আমার ছিল। এখন টিভিতে সবসময় পড়ি বলে এখন আর ভাল লাগে না। ঠিক আছে? তো ধরেন এইটা আমার একটা এক ধরনের এক সময়ের ভিজুয়ালাইজেশন ছিল। ঠিক আছে? যখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তখন আমার ভিজুয়ালাইজেশন ছিল আমার একজন শিক্ষক আছেন শামীম রেজা, অধ্যাপক শামীম রেজা, আপনারা দেখবেন তিনি টেলিভিশনে কাজ করেন। খুব চমৎকার করে কথা বলেন। শামীম রেজা স্যার প্রত্যেকদিন আমাদের ক্লাসে পাঞ্জাবি পরে আসতেন। সুন্দর, সুন্দর পাঞ্জাবি পরে আসতেন। এবং একসময় খুব ভাবতাম, স্যার কি চমৎকার দারুণ, দারুণ ড্রেস পরে পাঞ্জাবি পরে ক্লাসে আসেন। যদি একসময় মাস্টার হতে পারতাম। এটা অবশ্য মাস্টার হতে পেরেছি কিন্তু আ পাঞ্জাবি আমি সুন্দর পড়ি কিনা জানি না। তবে I try to copy my teacher আ যে আমার শিক্ষককে কপি করে আমি হয়তো ভালো পাঞ্জাবি। হয়তো ১০ টা কিনে তার মধ্যে ২ টা হয়তো সুন্দর হয়। তো যাই হোক এগুলো ভিজুয়ালাইজেশন সবারই থাকে। আপনাদেরও আছে খেয়াল করে দেখেন। আপনারা হয়তো আপনাদের শিক্ষা জীবনে ভিজুয়ালাইজেশন করেন, আপনাদের প্রেম জীবনে ভিজুয়ালাইজেশন করেন। নিশ্চয়ই জনাব রাফসানজানি খান তিনি ভিজুয়ালাইজেশন করছেন কিছু আরকি, হ্যাঁ? তার জীবনে অনেক কষ্ট আমরা মাঝে, মাঝে জানতে পারি। ঠিক আছে? সো এই ভিজুয়ালাইজেশন বিষয়গুলো কিন্তু থাকে। তো বলা হচ্ছে এখানে ভিজুয়ালাইজেশন এর বিষয়টা কি? এখানে ভিজুয়ালাইজেশন বিষয়টা হচ্ছে এরকম। বলছে কি দেখেন, visualization is a method used by some athletes and actors. They talk about seeing themselves crossing the winning line long before they go to the starting position in a race. The image, a successful first night on the stage, and everything went perfectly. Picture yourself. This is the line for you. Picture yourself on air, either walking or talking or being static in a chair. আপনি আপনাকে কল্পনা করেন আপনি এখন অন এয়ার এ আছেন। আপনাদের যে অ্যাসাইনমেন্টটা আমি দিয়েছি, সেই অ্যাসাইনমেন্টটা যখন আপনি কাজ করছেন, প্লিজ visualize yourself you are in a camera, you are in a television camera and you are talking with whom? You are talking with to you are talking to the world. ওই যে ইয়ালদা হাকিমের একটা প্রমো ছিল। আপনারা এগুলো দেখেছেন কিনা জানি না। আমি আপনাদেরকে দিয়েছিলাম। ইয়ালদা হাকিম খুব চমৎকার করে বলছে বিবিসির সেই বিখ্যাত সাংবাদিক তিনি বলছেন যে presenting means talking to the world. Not only talking to the person, not only talking to the society, not only talking to the nation. Presenting means talking to the world. এই টকিং টু দ্য ওয়ার্ল্ড এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার নার্ভটাকে প্রস্তুত রাখার জন্য, আপনার নার্ভটাকে রেডি করার জন্য, আপনার ভীতিটা কাটানোর জন্য আপনাকে যেটা করতে হয় সুন্দরভাবে সেটা হচ্ছে আপনি ভিজুয়ালাইজ করবেন ইউ আর ইন অন এয়ার নাও। এটাই হচ্ছে মূল কথা। এটাই হচ্ছে মূল কথা। দেখি আর কয়টা লাইন আপনাদের পড়ে শোনানো যায় কিনা। ও হ্যাঁ, বলছে আপনার নার্ভটাকে ঠিক রাখার জন্য যখন আপনারা অন এয়ার এ থাকেন, কাজ করেন। আমরা সবসময় অন এয়ার এ থাকি না, হ্যাঁ? আমরা যখন নিউজ পড়তে যখন প্যাকেজ শুরু হয়, যখন প্যাকেজ শুরু হয় তখন আমরা কি করি জানেন? ধরেন একটা একদম শীট দ্বারা সোজা করে গতকালই। শীট দ্বারা শুরু করে আমরা প্যাকেজটা পড়লাম। তারপরে কি করি? তারপরে এরকম অবস্থা থাকলে তো একদম স্টিফ হয়ে যাব। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে একটু কাত হয়ে যাই, হ্যাঁ? একটু কাত হয়ে যেয়ে মেরুদণ্ডটাকে রিল্যাক্স করি, হ্যাঁ? কারণ মেরুদণ্ড সরাসরি তো ব্যথা লাগবে। একটু কাত হয়ে যাই, একটু কাত হয়ে বসি। যাতে আপনার আমার মেরুদণ্ডটা রিল্যাক্স হয়। নাম্বার 1 এখানে বইয়ে বলছে, এখানে একাডেমিক আলোচনায় বলছে যে নার্ভটাকে ঠিক রাখার জন্য কাত হওয়ার জন্য কি করা প্রয়োজন? সেটা হচ্ছে পরিবর্তে ঘাড়টা একটু এদিক সেদিক করা প্রয়োজন। জোরে, জোরে কয়েকটা নিঃশ্বাস নেওয়া প্রয়োজন। হুম? আপনি বুক ভরে দুটো নিঃশ্বাস নিলেন, ঘাড়টা একটু ঘুরায় নিলেন, হ্যাঁ? ঘাড়টা একটু ঘুরায় নিলেন যাতে আপনার রিল্যাক্স হয়ে যায়। আমি ঘাড় ঘোরাই না। এটা পড়ার পরে শিখলাম যে একটু ঘাড় ঘোরালে হলে ভালো হয়। একটু জোরে, জোরে নিঃশ্বাস নিলে বেশি অক্সিজেন নিলে ভালো হয়, হ্যাঁ? এটা আমি করি না। তবে আজ থেকে মনে হলো যে এটা আপনাদের পড়াতে শিখে আমি শিখলাম যে ঘাড় ঘোরানো, একটু বেশি অক্সিজেন নেয়া, হুম? একটু হাত পা গুলো নাড়া। এতে আপনার নার্ভটা ভালোভাবে কাজ করে এবং আপনি ভালো অ্যাঙ্কর বা ভালোভাবে অ্যাঙ্করিং করতে পারেন। তো এই হচ্ছে আজকের আলোচনা। এই হচ্ছে আজকের আলোচনা। এই আলোচনাটি আ এই আলোচনাটি আজকে এখানেই আমি রাখতে চাই, শেষ করতে চাই। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমি সেই প্রশ্নগুলোর একটু উত্তর দিয়ে আজকের ক্লাসটা শেষ করতে চাই। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে।
কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই। তার মানে আই এম আ ভেরি ব্যাড টিচার। আই এম ভেরি ব্যাড টিচার। ইউ হ্যাভ নো কোয়েশ্চেন টু মি। ইউ হ্যাভ নো কোয়েশ্চেন টু মি। স্যার আপনি এমন ভাবে বুঝাইছেন যে আমাদের আর প্রশ্নই নেই স্যার। না, না। না, not like স্যার that. স্যার সেরকম স্যার অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন স্যার, তাও অনেক স্পষ্টভাবে। হুম, তবে good. স্যার এই টেকনিক্যাল বিষয়গুলো না আসলে মানে এভাবে থিওরিটিক্যালি না পড়ে যদি আমাদের একটু মানে হতো, এরকম একটা সুযোগ হতো যে আমরা গিয়ে ভিজুয়ালি জিনিসটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, আমার জন্য হ্যাঁ, অনেক হ্যাঁ। ভালো। আমার সবশেষ যে ক্লাসটা ছিল তারা যমুনা টিভি ভিজিট করেছে। আপনারা অবশ্যই যমুনা টিভিতে যাবেন। আপনারা অবশ্যই যমুনা টিভিতে যাবেন। আমরা একদিন ঘুরতে যাব। আপনারা যে অ্যাসাইনমেন্ট করবেন সেদিনের সে পুরস্কার আপনাদেরকে দেয়া হবে। আমরা একজন খুব তরুণ উদ্যোক্তা যিনি রান্নাবাড়ি করেন। আমরা তার কাছ থেকে খাবার কিনবো। সেদিন দুপুরবেলা আমরা খাবার খাবো। ঠিক আছে? তাকে আমরা তার কাছে আমরা অনুরোধ করব যাতে ডিসকাউন্টে কোনো খাবার-টাবার পাওয়া যায়। ঠিক আছে? সবকিছু মিলে আমরা একদিন খুব আনন্দ করব আরকি। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে? সেটা আপনিও কবে স্যার? এটা একটু পরিস্থিতি স্বাভাবিক হোক, একটু পরিস্থিতি স্বাভাবিক হোক। আমার প্ল্যানটা এরকম আছে। আমি আপনাদেরকে বলে রাখছি। এই যে আপনাদেরকে ছোট একটা জিনিস দেখাই। এই যে আপনাদের আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের পুরস্কার কেনা হয়েছে। এই দেখেন, অনেকগুলো বই কেনা হয়েছে, হ্যাঁ? এটা কয়েকটা বিভাগের জন্য কেনা হয়েছে বাংলা একাডেমি থেকে। এখান থেকে কিছু পুস্তক আপনাদের জন্য উপহার হিসেবে থাকবে। ঠিক আছে? এটা আপনাদের অ্যাসাইনমেন্টের উপরের উপহার। ঠিক আছে? সো একটু অ্যাসাইনমেন্টটা ভালো করে করেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি। ঠিক আছে? একটু ফিল করেন ইউ আর ইন অন এয়ার, হ্যাঁ? একটু ভালো করে করেন। এটা আপনাদের জন্য কাজে দেবে। আর আমরা অবশ্যই আমি যমুনা টিভি চাকরিটা বা টেলিভিশন চাকরিটা নিয়ে আসলে খুব বিপদের মধ্যে আছি। কারণ আমার অনেক কাজ, বাসায় আরেকটা বেবি এসেছে আপনারা জানেন। আমি ২য় দফায় বাবা হয়েছি। আমি চাকরিটা ঠিকঠাক করতে পারছি না আরকি, হ্যাঁ? মানে অফিসে ভালো সময় দিতে পারছি না। তো আশা করছি হয়তো ১.৫-২ মাসের মধ্যে আমার চাকরি চলে যাবে না। ঠিক আছে? তো ১.৫-২ মাসের মধ্যে চাকরি না চলে গেলে আমি আপনাদেরকে অবশ্যই একদিন যমুনা টিভিতে নিয়ে যাব। আপনারা তো এখন বেশিরভাগই ঢাকাতেই থাকেন, তাই না? ঢাকাতেই আছেন না আপনারা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। আর সংখ্যায় কম হলে ভালো। ঠিক আছে? যেহেতু আমরা সংখ্যায় কম আছি। ৪০ জন আছি না? ৪০ জন থাকলে নিশ্চয়ই সবাই তো আর যাবে না। হয়তো ২৫-৩০ জন হয়তো আপনারা যাবেন। তো আমরা একদিন যমুনা ফিউচার পার্কে যেয়ে তো সেখানে যেয়ে ওই কাজ করা অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্ট এর কাজ করা। তারপরে ওই যে তরুণ উদ্যোক্তাদের রান্নাঘর থেকে খাবার আমরা খাবো। তারপরে আমরা আপনাদের পুরস্কার বিতরণ করে দিয়ে সেদিন আমাদের ক্লাস শেষ হবে। তামান্না কি বলেন? পেরি কি বলেন? আমরা কি ডিসকাউন্ট পাবো? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই পাবেন। ডিসকাউন্ট পাবো না? আচ্ছা ঠিক আছে। স্যার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিবেন। এখন তিনি তার উপর নির্ভর করছে বলেন আমি তো শিক্ষক মানুষ আমি কিছু বলতে পারি না। আপনারা বন্ধু আপনারা 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 করতে পারেন আপনাদের মতো করে আরকি। হ্যাঁ? স্যার আমি বাই ওয়ান গেট ওয়ান দিলেই কি স্যার, পেটে তো জায়গা থাকতে হবে, মানে যে বলতেছে সেটা খাইতে পারতে হবে, তাই না স্যার? সেক্ষেত্রে বাই ওয়ান গেট ওয়ান কেন, একটা ফ্রি দিলাম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এটা আপনার বন্ধুরা মিলে ঠিক করেন কি করবেন। আমাকে এক্সট্রা একটা খাইতে না পারলে নিয়ে আসবো, বাসায় এসে খাবো। বাসায় এসে সুযোগ নাই, বুফে সিস্টেম। খাওয়াচ্ছি যখন ফ্রি, সেই বুফে সিস্টেম। স্পটে খেতে হবে। যাবে খেতে হবে। হ্যাঁ, হ্যাঁ। না ঠিক আছে। তাহলে আজকে আমরা শেষ করি আপনাদের অনুমতি নিয়ে। জি স্যার। হ্যাঁ। জি স্যার। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদেরকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হয়েছেন। কয়েকটা ক্লাস হয়তো আমি একটু খুব ভালো নিতে পারিনি। আমি নিজেই একটু অসুস্থ ছিলাম। আমার একটু অন্য ব্যস্ততাও ছিল। খুব বেশি প্রস্তুতি নিয়ে অনেক সময় ক্লাস নেওয়া হয় না। তো তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে আরকি, হ্যাঁ? আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর আগামী ক্লাসগুলো আমরা একটু ভালোভাবে করতে চাই। আপনারা একটু অ্যাসাইনমেন্ট গুলো ভালো করে করবেন দয়া করে। যেটা দেয়া আছে আরকি, হ্যাঁ? যেটার জন্য আপনাদের পুরস্কার, এই যে আপনাদের পুরস্কার, হ্যাঁ? এটা একটু ভালো করে করার চেষ্টা করবেন। ঠিক আছে? সো সেটা করতে পারলে হয়তো আমরা একটু ভালো করে এগোতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। নামাজ আজানও পড়ে যাচ্ছে। তো আমরা তাহলে এখন শেষ করি। তো আপনাদেরকে সবাইকেই ধন্যবাদ জানিয়ে একই সাথে আবারও আমাদের আজকে যেহেতু ১৪ই ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন এই দেশটার জন্য। সবার আত্মার পবিত্র স্মৃতির প্রতি আমরা আ শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের ক্লাসটি আমি শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।